আপনারা দুটি কথা বারবার শুনছিলেন। কমরেড তাপস দত্ত তার বক্তব্যে বলছিলেন এ রাজ্যের সরকার নেই, এবং এটা কথায় 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 না, যে এ রাজ্যের অর্ধেকের বেশি মানুষ বন্যার জলে ডুবে সর্বশান্ত, সরকার নিরাকার। এ রাজ্যে প্রায় প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে, খুন খারাপি হচ্ছে, অপরাধী ধরা পড়ছে না, ধরা পড়লেও এরা আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যাচ্ছে। তাদের কোনো ভয় নেই, ডর নেই। সাধারণ মানুষ ভয়ে থর থর কম্পমান। এ রাজ্যে সন্তান বিক্রি এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। সেখানে সরকার যখন মানুষের ঘরে কাজ নেই, খাদ্য নেই, বেকারদের হাতে কাজ নেই, তারা ব্যস্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের ছবি ছাপিয়ে, এমনকি এই যে গেল মাসে আমাদের এ রাজ্যের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা প্রায় জবরদস্তি করে সমস্ত প্যান্ডালে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পোস্টার, তাদের ফ্ল্যাক্স লাগাতে হবে, মোড়ে মোড়ে তাদের ছবি লাগাতে হবে। অথচ গ্রাম পাহাড়ে কাজ নেই, হাহাকার। তার জন্য টাকা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মন্ত্রীদের ছবি খরচ করতে হবে লাখ লাখ টাকায়। বেকার যুবকরা, এ রাজ্যে কাজ নেই। গতকাল আমাদের পার্টির করবুক মহকুমা সম্মেলন হয়েছিল। এটা ছোট্ট মহকুমা। সেই করবুক মহকুমার তাদের যে প্রতিবেদন রিপোর্টে এসছে, তাদের জানা মতো করবুক মহকুমা থেকে 587 জন যুবক যুবতী বেঙ্গালোরে, হায়দ্রাবাদে, চেন্নাইয়ে, আরো বিভিন্ন জায়গাতে, এমনকি বিএ পাশ করা ছেলে মেয়ে সেখানে গিয়ে দারোয়ানের কাজ করতে বাধ্য হচ্ছে, হোটেলের রেস্টুরেন্টের জারুদার, ডেক বাসনপত্র মাজার কাজ। কারণ এখানে কাজ নেই, কাজ পাওয়ার কোনো সুযোগ নেই। যথার্থভাবে বলেছেন, এই রাজ্যে কোনো সরকার নেই, থাকলেও তারা জড় পদার্থ। কিন্তু অন্যদিক থেকে এই সরকার জনগণের টাকা খরচ করে তাদের আনন্দ ফুর্তি করা, এ রাজ্যকে ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া প্রতিদিন সেই কাজগুলো করা যাচ্ছে। কমরেড সুদন দাস এখানে বলেছেন, আমাদের রাজ্যে সংবিধান অচল, আইন এখানে কাজ করে না। কদিন আগেও এই রাজনগর বিধানসভা কেন্দ্র, রাজনগর যে ব্লক, এখানে ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী দিতে গিয়ে ভোট তো পরে জলজন্ত মানুষ খুন হয়ে যায়।
তারপরও সেখানে আমাদের দেশের সংবিধান যেখানে আমাদেরকে গ্যারান্টি দেয়, রাষ্ট্র মানে কারা? রাষ্ট্র মানে পুলিশ, রাষ্ট্র মানে হাকিম, রাষ্ট্র মানে প্রশাসন। শুধু রাজনৈতিক সর্বভারতীয় দল বা আঞ্চলিক দল না, একজন নির্দলও যদি সে ভোটে দাঁড়াতে চায়, তার ধর্ম পালন করতে চায়, তার অধিকার ভোগ করতে চায়, রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে। রাষ্ট্রের কাছে হাত পাততে হবে না, রাষ্ট্রকেই তাকে 24 ঘন্টা পাহারা দিয়ে তাকে সেই অভয় দিতে হবে। আজকে ত্রিপুরাজ্যে এগুলো অনুপস্থিত। কেন অনুপস্থিত? এই যে আজকে আমাদের এই জনসভাকে কেন্দ্র করে কিছু পতাকা লাগানো হয়েছে, পোস্টার লাগানো হয়েছে। এখানে শুধু 4 ঘন্টার আমাদের গম্ভীর আলোচনা হয়নি, তার সাথে এই জনসভা এই এলাকায় আমাদের পার্টির গত 3টা বছরের কাজকর্ম তার চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এই বিশ্লেষণ শুধু কেন গত 2023 ইংরাজিতে রাজনগর বিধানসভা কেন্দ্রে এখানে এত গণতান্ত্রিক আন্দোলন, এখানে আমাদের পরাজিত হতে হলো। কেন আমরা গত পঞ্চায়েত নির্বাচনে যে রাজনগর না সারা ত্রিপুরাজ্যের মধ্যে এই গ্রামাঞ্চলের আত্মার ছবির পরিবর্তন, এই গ্রামাঞ্চলের যে চেহারা তৈরি হওয়ার পেছনে এই লাল ঝান্ডা এত কাজ করেছে, সাময়িকের জন্য হলেও এই লাল ঝান্ডাকে বিরত থাকতে হলো, শুধু এগুলো বিশ্লেষণ করার জন্য না। এই আলোচনা একদিকে আমাদের যে পার্টির কর্মসূচি, আমাদের লক্ষ্য আমাদের দেশটাকেও মানুষ দ্বারা মানুষ শোষিত হয়, বর্তমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন ঘটিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থা, সমাজতন্ত্র কায়েম করার লক্ষ্যে কিভাবে আমরা এগোব এবং সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে এদেশের মানুষকে শিক্ষিত, সচেতন এবং সুসংগঠিত করার দিক থেকে এখানে এই ভাতখোলা অঞ্চলের মধ্যে আমাদের পার্টি কিভাবে কাজ করবে। এবং অবশ্যই আমাদের সে লক্ষ্যে পৌঁছতে গেলে পরে ভারতের বর্তমান সংবিধানে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোগ করার, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, এটাকে আরো শক্তিশালী, আরো মজবুত তৈরি না করে এটা সম্ভব না। কাজেই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যে স্বৈরাচারী ব্যবস্থা চলছে, ত্রিপুরাজ্য কেন সারা দেশে এই স্বৈরাচারী ব্যবস্থার অবসান না ঘটিয়ে এবং আমাদের দেশের মধ্যে আমাদের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, যে অধিকারের সদ্ব্যবহারের মধ্য দিয়ে বামপন্থী ফ্রন্ট সরকার সেই সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যের যে প্রভূত উন্নয়ন ঘটিয়েছে, আজকে এগুলো স্তব্ধ, আজকে এগুলো ব্যাক গিয়ারে চলছে। এটাকে কিভাবে আমরা আবার সামনের গিয়ারে নিয়ে যাব, এই লড়াই সংগঠিত করা, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং ঘটনাচক্রে ত্রিপুরাজ্যের মধ্যে শুধু আমাদের পার্টি
আমাদের রাজনৈতিক প্রক্রিয়াতে আমাদের 24তম পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিল মাসের, এই 2025 ইংরাজির এপ্রিল মাসে। এটাকে কেন্দ্র করে ব্রাঞ্চ থেকে শুরু করে লোকাল থেকে মহকুমা, মহকুমা থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে আমরা সে সর্বভারতীয় সম্মেলন আমরা মিলিত হব। সব জায়গায় ভাতখোলাতে যেরকমভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা করতে পারছি, না পারার কোনো কারণ ছিল না। একটা রাজনৈতিক দল হিসেবে অধিকার, আমরা আমাদের পার্টি সম্মেলন করব, আলোচনা করব, যে কোনো দলে করবে। এ রাজ্যে আমরা যখন সরকারে ছিলাম অন্য দলও করত, কোনো বাধার সম্মুখীন হতো না। কিন্তু আজকে গত 6.5 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে পরিবেশ নেই। কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি এই কাজটা করে চলেছি। এটা এর চেয়ে খারাপ অবস্থা ছিল, তখনও আমরা করেছি। এখন যে অবস্থা আছে আমরা করছি, আমরা করব। কাকতালীয়ভাবে হোক, যেভাবে হোক, এই সময়েতে আমাদের দেশের বা রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টিরও সাংগঠনিক এরকম প্রক্রিয়া চলছে। কি সেটা? সদস্যতা অভিযান। পত্রপত্রিকাতে ডাউস টাউস বিজ্ঞাপন বেরোচ্ছে, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নেতাদের বক্তৃতা বেরোচ্ছে, কিছু পত্রিকাতে একেবারে রং চঙে সাজিয়ে বিশাল করে তুলছে। কি রাজ্যে যখন এইভাবে গ্রামে গঞ্জে কাজ নেই, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, অনাহারে মৃত্যু, আইন শৃঙ্খলা একেবারে অবনতির চূড়ান্ত সীমানায় চলে গেছে, সেদিকে নজর দেওয়ার সুবিধা নেই। মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমে গেছেন সদস্যতা অভিযান। এই বাড়ি যাচ্ছেন, সেই বাড়ি যাচ্ছেন, সভাপতি যাচ্ছেন, মন্ত্রী যাচ্ছেন, মণ্ডল নেতা যাচ্ছেন। কিছু কিছু পত্রিকাতে আবার বেরোচ্ছে যে তাদের যে কোটা, লক্ষ্যমাত্রা, তা ছাপিয়ে যাবে। কেউ কেউ বলছে 12 লাখ 13 লাখ মেম্বারশিপ হবে। কখনো বেরোচ্ছে ওই সেপ্টেম্বর মাসে শেষ হবে। সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর শেষ হয়ে গেল, এখন নভেম্বর, এখনো দেখি চলছে। আবার কেউ কেউ কোনো নেতা প্রচার করছেন এই সদস্যতা অভিযানে নাকি যে নেতা 50টা না 100টা জানি এরকম যদি মেম্বার করতে পারে, তাহলে তিনি সক্রিয় কর্মী হিসাবে, সক্রিয় সদস্য হিসাবে বিবেচিত হবেন। সক্রিয় সদস্য মানে হলো এই সক্রিয় বিজেপির নেতা, তার দাম হবে সে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারবেন, সরাসরি ওই নেগোসিয়েশন কমিটির মেম্বার হতে পারবেন। তার পক্ষে এই গত 6.5 বছর ধরে সংবিধান বহির্ভূতভাবে এ রাজ্যে যে লুটকাণ্ড চলছে, সে লুটকাণ্ডের শীর্ষে বসতে পারবেন। কাজেই ত্রিপুরাজ্যের মধ্যে যারা এইভাবে চুরি, দাড়ি, ডাকাতি, অনৈতিক পথে নিয়ম কানুন না মেনে যারা এ রাজ্যে গত 6.5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়েছে, তাদের পোয়া বারো সমস্ত অপরাধীরা এখানে মিলিত হচ্ছেন। এই হলো ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাথে ভারতীয় জনতা পার্টির মধ্যে ফারাক।
তারা বলে আমরা রাষ্ট্রবাদী, তারা দাবি করে আমরা দেশপ্রেমিক, আমরা দেশের সংস্কৃতির ধারক, আমরা এই ভারত রাষ্ট্রকে সারা পৃথিবীর বিশ্বগুরুর আসনে বসাবো, অমৃতকালে ভারতবর্ষকে নিয়ে যাব। কিন্তু বাস্তবে আমরা দেখছি তাদের সেই মুখরোচক প্রচার, বিকশিত ভারত, অমৃতকাল, এই এই কি বলে এই সবার জন্য উন্নয়ন, আজকে ত্রিপুরাজ্যের মানুষ আমরা পদে পদে টের পাচ্ছি। কেননা গণতন্ত্র না থাকলে, গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রের যারা জবাই করে, তারা যাই বলুক, তাদের দ্বারা উন্নয়ন সম্ভব না। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এই জনবিরোধী, সংবিধান বিরোধী, উন্নয়ন বিরোধী এই শক্তি এরা আজকে টের পেয়ে যাচ্ছে। এই ত্রিপুরাজ্যের মানুষ আজকে তাদের আর বিশ্বাস করে না। এ রাজ্যের মানুষ তাদের যে প্রতিশ্রুতিকে আমল দেয় না। এই রাজ্যের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট হলে, অবাধে মানুষ ভোট করার সুযোগ পেলে তারা শতকরা 20টা ভোট পাবে না। সেই কারণেই প্রার্থী খুন করতে হয়, সেই কারণে বিরোধী দলের প্রার্থীদেরকে বাধা দিতে হয়, সেই কারণে বিরোধী দলের রাজনৈতিক দলের পার্টি অফিসে আগুন দিতে হয়, জবরদস্তি করে ভেঙে দিতে হয়, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে হয়। কাজেই ত্রিপুরাজ্যের মানুষকে আজকে বুঝতে হবে তারা কারা। আজকে এই রাজ্যের একটা দৈনিক, খুব বেশি দিন হয়নি এই পত্রিকা বেরোচ্ছে, শাসক দলের খুব গুণ কীর্তন করে পত্রিকাটা, নাম হলো ত্রিপুরা ভবিষ্যৎ। এই পত্রিকার সম্পাদক মালিকের সাথে আবার ত্রিপুরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব দহরম মহরম দেখা যায়। বিভিন্ন আসনে একেবারে ডানে বামে করে বসছেন। আজকে একটা পত্রিকাতে, তার পত্রিকাতে আজকে সকালে পত্রিকাতে বেরিয়েছে বিশাল হেডলাইন করে, 88 থেকে 92 ইংরাজি এ রাজ্যে যখন কংগ্রেস উপজাতি যুব সমিতির জোট সরকার ছিল, তখন একটা উপনির্বাচন হয়েছিল লোকসভার। সেই লোকসভার উপনির্বাচনে আমাদের দলেরও প্রার্থী ছিলেন কমরেড মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য। রাজ্যে বিজেপি টিউজাসের সরকার, আর শ্যামহরি শর্মা তখন এই কংগ্রেস টিউজাসের সরকার, আর সেই সরকারের সময়তে উপনির্বাচনে শ্যামহরি শর্মা বিজেপির প্রার্থী। আগরতলায় ওই লাল বাহাদুর ক্লাবের সামনে একটা এরকম সন্ধ্যার সময় পথসভা ছিল, সেখানে গুলি করে মেরে ফেলল। যথারীতি বহুত হইচই হয়েছে, সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। কত বছর আগে? সে 88-92, মানে আজ থেকে প্রায় 30 বছর আগে। আমরা মাঝে মধ্যে দেখি ত্রিপুরাজ্যে বর্তমান এ ডক্টর মানিক সাহা সরকারের, তার আমলে যখন আইন শৃঙ্খলার এত অবনতি, পত্রিকা সব বেরোচ্ছে, এমনকি আমাদের দেশের বর্তমান বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রক থেকে প্রতি বছর একটা রিপোর্ট বের করে। রিপোর্টে সারা দেশের অপরাধের তথ্যচিত্র বিশ্লেষণ করে, বিভিন্ন দিক থেকে
কোন রাজ্যে অপরাধের প্রবণতা কত, কোন রাজ্যে কোন স্তরে অবস্থান করছে, এই রিপোর্টের নাম হলো ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, জাতীয় অপরাধের তালিকা। সেই জাতীয় অপরাধের তালিকাতে এই ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার আগের মুখ্যমন্ত্রী প্রায় সময় বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হ্যাঁ, আমরাও চাই ত্রিপুরা শ্রেষ্ঠ হোক। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে আমরা এরকম স্লোগান দিতাম না, কিন্তু ত্রিপুরা সেদিন বহু ক্ষেত্রে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ত্রিপুরা হয়েছিল। রেগার কাজে লাগাতার কয়েক বছর ধরে সারা দেশের মধ্যে আমরা প্রথম শ্রেষ্ঠ ত্রিপুরা। সাক্ষরতায় 97.2% মানুষ সাক্ষরতা অর্জন করে সারা দেশের মধ্যে কেরালার পরে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা। বৃক্ষহীন ভারতবর্ষের যেখানে যান, বিমানবন্দর, রেল স্টেশন, মোটর স্ট্যান্ড, মন্দিরের বাইরে, গির্জার বাইরে, মসজিদের বাইরে ভারতবর্ষের অভিন্ন চিত্র যেখানে যান সব দিকে বিখ্যাত। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যে সরকারকে কাজ করতে না দেওয়ার জন্য গণতান্ত্রিক পথে বামপন্থী ফ্রন্ট সরকারকে হারাতে না পেরে, ক্ষমতা দখল না করতে পেরে এই রাজ্যের মধ্যে এনএলএফটি, টাইগার ফোর্স, আরো কত উগ্রপন্থী বাহিনী বের করে সাম্প্রদায়িক শক্তি এদেরকে পেছন থেকে মদত দিয়ে কত বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। তারপরও ত্রিপুরা রাজ্যের সরকারকে হটাতে পারেনি, বামফ্রন্টকে থামাতে পারেনি। সে অবস্থাতেই এই ত্রিপুরা সাক্ষরতা অর্জনে, এই ত্রিপুরা দারিদ্র দূরীকরণে, এই ত্রিপুরা রাজ্য এমনকি উগ্রপন্থী দমনে এবং উন্নয়নের বহু ক্ষেত্রে শ্রেষ্ঠ ত্রিপুরা হয়েছে সারা দেশে। আমাদের কোনো বিজ্ঞাপন দিতে হয়নি, ফ্ল্যাগ ছাপতে হয়নি, স্লোগান তুলতে হয়নি, সরকারি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আগরতলায় জনসভা করতে হয়নি। ত্রিপুরা রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারের হাত ধরে, এটা আমাদের নিজের সরকার, নিজেদের কর্মসূচি, সেভাবে আপন করে নিয়ে এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে গেছে। কিন্তু আজকে বিপ্লব কুমার দেব বা আজকে ডক্টর মানিক সাহার নেতৃত্বের সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কত বিজ্ঞাপন, সুশাসন 1, সুশাসন 2, আরো কত, কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন কোথায়? এই ত্রিপুরা রাজ্য নারী নির্যাতনে সারা দেশের মধ্যে 1 নাম্বার, শ্রেষ্ঠ ত্রিপুরা নারী নির্যাতনে। এই ত্রিপুরা রাজ্য রাজনৈতিক সংঘর্ষ কোথায়? কোথায় সিপিএম বিজেপির সংঘর্ষ? একতরফা আমাদের পার্টি অফিসে আগুন দিয়েছে, লুট করেছে, মাথা ফাটিয়েছে, বাড়িঘর জ্বালিয়েছে, হাত পা ভেঙেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটা তো সংঘর্ষ না, একতরফা আক্রমণ। অমিত শাহর মন্ত্রক স্বীকার করেছে রাজনৈতিক সংঘর্ষে সারা ভারতবর্ষে এই ত্রিপুরা। এখানে শেষ না, ছোট্ট ত্রিপুরা রাজ্য ড্রাগ, গাঁজা চাষ, গাঁজা পাচার, ইয়েবা, আরো কত মাদক দ্রব্য সারা দেশের মধ্যে। এই ছোট্ট ত্রিপুরা তার জনসংখ্যার তুলনায় সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে। এনসিআরবি স্বরাষ্ট্র মন্ত্রকের চিত্রে তথ্যে যা দেওয়া যায় এগুলো দিয়েছে, কিন্তু এখানে কি শেষ?
এখানেই কি এই শ্রেষ্ঠত্ব, অর্থাৎ নেতিবাচক দিক থেকে এখানেই কি শেষ? বেকারত্বে সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি ভারতবর্ষের অর্থনীতির বিশ্লেষণ করে সারা পৃথিবী মোদী সরকারের তার যে নীতি আয়োগের তথ্য ভারত পৃথিবীর আন্তর্জাতিক স্তরে কোনো ইনস্টিটিউশন, কোনো সংস্থা বিশ্বাস করে না। কি রাষ্ট্রসংঘ, কি ওয়ার্ল্ড ব্যাংক, কি IMF, কি ILO, ভারতবর্ষ সম্পর্কে কোনো তথ্য যদি তারা তুলে ধরে, এটা হলো সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। সেই তথ্যের ভিত্তিতে এই ভারতবর্ষের অর্থনীতি তারা বিচার করে। তারা বলছে রাজ্যভিত্তিক, রাজ্যওয়ারি হিসাবে হরিয়ানা, এটাও আর এক বিজেপি শাসিত রাজ্য, আর ত্রিপুরা একটা 19 হলে আর একটা 20, ত্রিপুরা 20 হলে হরিয়ানা 19, আর হরিয়ানা 19 হলে ত্রিপুরা 20। কেন হবে না? কেন হবে না? 18 বিধানসভার আগে তারা বলেছে বামফ্রন্ট সরকার নাকি শুধু ইন্টারভিউই নে, তারা অফার ছাড়ে না, বেকারদেরকে হয়রানি করে। এখনো তাদের সে ভিডিও, আসাম থেকে, আসামের তৎকালীন অর্থমন্ত্রী, এখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার বহু বক্তৃতা এখনো সোশ্যাল মিডিয়াতে জীবন্ত আছে। কি বলেছে? ওই কি নাম জানি, তার নাম মহারাষ্ট্রের, আরে মিসকল বাবা, সুনীল দেওদের কথা বাদ দিলাম, সে তো কোনো মন্ত্রীও না, MLA-ও না। কি বলেছে? যদি ত্রিপুরার যে বিজেপি সরকার হয়, প্রথম মন্ত্রিসভাতে 50,000 পদ পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে, তার পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ চাকরি হবে। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ 50,000 শূন্য পদ পূরণ করেনি। আজকে রিপোর্ট কি বের হচ্ছে? তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন, আমিও অনেক দরখাস্ত করেছি, তথ্য জানার অধিকার, তথ্য দেয় না, এটা একটা অপরাধ। আইন যারা মানে না সর্বক্ষেত্রে অপরাধ করে। কদিন আগে আমাদের এক পত্রিকা, ত্রিপুরা রাজ্যের এক পত্রিকা তারা প্রকাশ করেছে 2018 ইংরাজির ফেব্রুয়ারি মাস অবধি ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে রেভিনিউ স্টাম্পে যারা সই করে বেতন নেয়, রেগুলার হোক বা ফিক্সড বা চুক্তিবদ্ধ বা পার্ট টাইম ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে যতজন চাকরি করত, আজকের দিনে দাঁড়িয়ে এটা 56,000 কম। তার মানে এটা কি? কোথায় সেই 50,000? বরঞ্চ তখন যারা চাকরি করতেন তাদের 56,000 চেয়ার আজকে খালি। এই রাজ্যের মধ্যে গত 6.5 বছরে কত ইঞ্জিনিয়ার বেরিয়েছে, ডাক্তার বেরিয়েছে, MA পাস, BA পাস, এই সংখ্যা তো অগন্তি। তার ব্যবস্থা করেছে? করেনি। তাহলে কি করতে হবে? এই যুবকরা চাকরি চাইবে, শান্তিপূর্ণ অবস্থা, গণতান্ত্রিক অবস্থা, এই বাতাবরণ থাকলে তারা রাস্তায় নামবে, সরকারকে তার প্রতিশ্রুতি পালন করার জন্য জবাবদিহি করবে। কাজেই রাজ্যে বিশৃঙ্খলা জারি রাখো, যুবকদের মগজ দোলাই করো,
তাদেরকে নেশা ভাঙ এই জাতীয় কার্যে লিপ্ত করো। আজকে ত্রিপুরাজ্য নেশার সাগরে ভাসবার পেছনে মূল কারণ এটা এমনি এমনিতেই না, সরকারেই এ রাজ্যের মধ্যে ড্রাগ পাচার, ড্রাগ চাষ, ড্রাগ জাতীয় অপরাধ এগুলাকে উৎসাহিত করে, প্রশাসনকে পঙ্গু করে দেখে। আজকে এই ত্রিপুরাজ্যকে একটা অপরাধের জগৎ। এরা দুর্গাপূজায় কার্নিভাল করে, আসলে ত্রিপুরাজ্য হলো এখন অপরাধের কার্নিভাল, বেকারত্বের কার্নিভাল, নারী নির্যাতনের কার্নিভাল, সমস্ত ধরনের অধঃপতনের কার্নিভাল চলছে ত্রিপুরাজ্যের মধ্যে। এবং এটাকে ধরে রাখার জন্যই এদের দরকার বড় ধরনের দাঙ্গা লাগানো না গেলেও, এ রাজ্যের মধ্যে সেরকম অবস্থা তৈরি না করতে পারলেও ছোটখাটো এরকম ভাবে বিভিন্ন অংশের মানুষের মধ্যে বিরোধ লাগাও। এই চক্রান্তেরই ফসল হলো গত 12ই জুলাই গন্ডাছড়াতে, গন্ডা তুইসাতে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে সেখানে প্রশাসন দাঁড়িয়ে থেকে 165টা পরিবারকে সর্বশান্ত করে দিল, একটা অপরাধী ধরা পড়ে না। তারপরের মাসেই 25শে জানুয়ারি, 25শে আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ আধিকারিক এসপি, জেলার এডিশনাল ডিএম এবং মানুষের অভিযোগ একজন মন্ত্রী তার উপস্থিতিতে 14টা সংখ্যালঘু অংশের মানুষের সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিল। সেই ক্ষত ফুরোতে না ফুরোতেই গত 6 এবং 7 অক্টোবর দুর্গাপূজার ঠিক আগে কদমতলা বাজার সারখার হয়ে গেল। এরপরে গত 15ই অক্টোবর পানিসাগরের পেকুছড়া। এগুলি সরকারের প্রজেক্ট। আমরা প্রজেক্ট বলতে আগে বুঝি রেগা প্রজেক্ট, রাবার প্রজেক্ট, সেচের প্রজেক্ট, রাস্তার প্রজেক্ট, আর আজকে হলো দাঙ্গার প্রজেক্ট, বিভাজনের প্রজেক্ট, খুনের প্রজেক্ট, রক্তের প্রজেক্ট। এই হলো বিজেপি।